প্রিয় বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি নিয়ে। তো ষষ্ঠ শ্রেণীর এই গণিত বইয়ে আজকে আমরা প্রথমবারের মতো একটি শিক্ষামূলক বা একাডেমিক যে একাডেমিক ক্লাস সেশনেরই অংশ হিসেবে প্রথম একটি অধ্যায়, আজকে প্রথম অধ্যায়টি আমরা আলোচনা করব। তবে প্রথম অধ্যায় আলোচনা করার আগে আমি প্রাসঙ্গিক একটি কথা বলিনি। দেখো, আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা যখন কোনো শ্রেণীতে সরকার যখন কোনো ক্লাস বা শ্রেণীর জন্য কোনো পাঠ্য বই রচনা করেন, মানে যতগুলো পাঠ্য বই সরকার রচনা করে থাকেন, এই পাঠ্য বইগুলো তারা কিন্তু এমনভাবে রচনা করে থাকেন যেন যে কোনো শিক্ষার্থী, সে যেই লেভেলেরই মেধাসম্পন্ন হোক না কেন, একেবারে ভালো মেধাসম্পন্ন থেকে শুরু করে সর্বনিম্ন যে মেধাসম্পন্ন যে শিক্ষার্থী, সেও কিন্তু খুব ভালোভাবেই যেন এই বইটিতে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে, যতগুলো অধ্যায়ের অবতারণা করা হয়েছে, প্রতিটি অধ্যায় যেন তারা এই বইয়ের মধ্যে যেই আলোচনা, প্রতিটি অধ্যায়ের অধীনে যে আলোচনাগুলো এখানে থাকে, সেই আলোচনাসমূহ মানে তারা যদি প্রতিটি শিক্ষার্থী যদি ভালো করে পড়ে এবং অনুধাবন করার চেষ্টা করে, তাহলে কিন্তু কোনো ধরনের প্রাইভেট শিক্ষক বা হাউস টিউটর ছাড়াই কিন্তু যে কোনো শিক্ষার্থী খুব সহজেই এই প্রতিটি ক্লাসে যে তাদের যে শ্রেণী বই, মানে প্রতিটি শ্রেণীতে যে পাঠ্য বইগুলো থাকে, সেগুলো তারা নিজেরা পড়ার মাধ্যমে সম্পূর্ণ বইটি ভালোভাবে বারবার পড়ে বুঝে এবং অনুধাবন করে সে অনুযায়ী অনুশীলনের মাধ্যমে কিন্তু তারা কোনো ধরনের সহযোগিতা ছাড়াই নিজে সেই স্ব ক্লাসের মধ্যে পাঠ্য বইগুলোর যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর তারা দক্ষ হয়ে উঠতে পারবে। এভাবেই কিন্তু শিক্ষার্থীরা তাদের নিজেদের যে শিক্ষাগত যে মান বা মেধা, এইটার উন্নয়ন তারা নিজেরা করতে পারবে। কেউ আবার অনেকেই মনে করে যে আমি তো প্রাইভেট শিক্ষক দিতে পারি না, আমরা গরিব, আমাদের অসহায়, আমরা আর্থিকভাবে দুর্বল, আমার বাবা মা সামর্থ্য নেই, আমি তো প্রাইভেট পড়তে পারি না, তাই আমি ভালো পারি না। এই ধরনের যে খোড়া অজুহাতগুলো অনেকে দিয়ে থাকে, এই খোড়া অজুহাতের আসলে কোনো স্থান নেই, এই খোড়া অজুহাত দেখানোরও কোনো সুযোগ নেই। কেননা আমাদেরকে মনে রাখতে হবে, একটি বই, প্রতিটি শ্রেণীতে যে বইগুলো রচনা করা হয় সেগুলো কিন্তু অনেক বড় বড় শিক্ষাবিদ, যারা শিক্ষাক্ষেত্রে অনেক বড় বড় অবদান রেখেছেন, শিক্ষা গবেষক, শিক্ষার ক্ষেত্রে একেবারে সর্বোচ্চ মানের যিনি বিশেষজ্ঞ ব্যক্তি, এই ধরনের একজন দুজন না, অনেকগুলো বিশেষজ্ঞ ব্যক্তি দিয়ে, যেমন দেখো তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর বইটি রচনা করেছেন 1 2 3 4 5 6 7 8 9 জন বড় বড় শিক্ষা বিশারদ বা শিক্ষাবিদ, যারা শিক্ষাক্ষেত্রে, যাদেরকে বলা হয় পিএইচডি ডক্টর মানে যারা এই শিক্ষাক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ, মানে বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে থাকেন। একটা স্বীকৃতি স্বরূপ তারা একটা পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকেন। এই পিএইচডি ডিগ্রি অর্জনকারী ব্যক্তিদেরকে বলা হয় ডক্টরেট। এই ডক্টরেট ডিগ্রিধারী অনেক ব্যক্তিরা মিলে, মানে ডক্টরেট মানে শিক্ষাক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, যখন যদি একজন ব্যক্তি যদি ধরো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডক্টরেট করেছেন, তাহলে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী। কেউ শিক্ষার উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, তার মানে তিনি শিক্ষাক্ষেত্রে সবচেয়ে মানে উচ্চমানের জ্ঞানী, এর উপরে আর কোনো জ্ঞানী থাকতে পারে না। এটা আন্তর্জাতিকভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। এবং একটা পিএইচডি ডিগ্রি করার জন্য কিন্তু প্রথমত তোমাকে বাংলাদেশ বা যে কোনো সারা বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি, প্রথমে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পাশ করতে হবে। মাস্টার্স ডিগ্রি পাশ করার পরে আরও 5 বছর, মানে পৃথিবীর সর্বোচ্চ যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, সর্বোচ্চ মানের বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পিএইচডি করা যায় না। তো সেক্ষেত্রে বড় বড় বিশ্ববিদ্যালয়, নাম করা বিশ্ববিদ্যালয় থেকে
তুমি 5 বছর মাস্টার্স পাস করার পরে আরও 5 বছর পিএইচডি ডিগ্রির জন্য তোমাকে পড়তে হবে। সেই পড়ার পরে তুমি শিক্ষাগত ক্ষেত্রে যদি পিএইচডি নিতে চাও, তাহলে শিক্ষাগত ক্ষেত্রে 5 বছর তুমি গবেষণা করে বিভিন্ন ধরনের নিজে থেকে নতুন কিছু আবিষ্কার করবে। শিক্ষাক্ষেত্রে নতুন কোনো সংস্কার, নতুন কোনো উন্নয়ন, নতুন কোনো মানে বিষয়ের ধারণাকে তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে বলবে তুমি হচ্ছে একজন ডক্টরেট অফ ফিলোসফি, যাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় পিএইচডি। এবং এই পিএইচডি ডিগ্রি যারা অর্জন করেন এই 5 বছর সময় ব্যয় করে মাস্টার্স পাশের পরে আরও 5 বছর, তখন তাদেরকে স্বীকৃতি স্বরূপ যে বিশ্ববিদ্যালয় থেকে তিনি ওই পিএইচডি ডিগ্রিটি মানে পিএইচডি শিক্ষা অর্জন করেছেন, সেখানে তিনি সর্বশেষ তিনি চূড়ান্তভাবে পাশ করলে পরে তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, এবং এই ধরনের পিএইচডি ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিদেরকে বলা হয় ডক্টরেট। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো 9 জন ডক্টর ডিগ্রিধারী ব্যক্তি, যেমন ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, ডক্টর আব্দুস সামাদ, সালেহ মতিন, ডক্টর অমল হালদার, ডক্টর অমূল্যচন্দ্র মণ্ডল, শেখ কুতুবুদ্দিন, হামিদা বানু বেগম, AKM শহীদুল্লাহ, মোহাম্মদ শাহজাহান সিরাজ, এই যে 9 জন বড় বড় শিক্ষা বিশারদ পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি, তারাই কিন্তু এই বইটি রচনা করেছেন। এইভাবে প্রতিটি শ্রেণীতে কিন্তু বড় বড় ডক্টর ডিগ্রিধারী ব্যক্তিদেরকে দিয়েই কিন্তু প্রতিটি শ্রেণীর ওই বিষয়ের উপরে বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে দিয়ে এই বইগুলো লেখা হয়। তাহলে যে বিষয়ের উপরে মানে সর্বোচ্চ জ্ঞান যার আছে, সেই বিষয়ের বইটি তাদেরকে দিয়ে লেখা হয়, তাও আবার 1-2 জন নয়, 8-9 জন 10 জন বড় বড় বিশেষজ্ঞ দিয়ে। তাহলে বুঝতে হবে যে তারা বইগুলো রচনা করে এমনভাবে রচনা করেন যেন ওই ক্লাসের যারা শিক্ষার্থী থাকবে তারা যে ধরনের জ্ঞান বা তাদের থাকে বা যে ধরনের মানসিক অবস্থা থাকে বয়স অনুযায়ী, সেই ধরনের শিক্ষার্থীরা কোন ভাষায় বললে কিভাবে মানে আলোচনা করলে ব্যাখ্যা করলে তারা বুঝতে পারবে, সেভাবে সেই মানের করে তারা বইগুলো কিন্তু রচনা করে থাকেন। সুতরাং এখানে কেউ বলার সুযোগ নেই যে আমি তো বুঝতে পারি না, আমি তো প্রাইভেট পড়তে পারি না, সেজন্য আমি ভালো রেজাল্ট করতে পারি না, আমি ভালো পারফর্ম করতে পারি না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। কেননা তোমার যে বয়স, তুমি যে ক্লাসে পড়ো, তোমার যে মেধা জ্ঞানের স্তর, সেই স্তরের ছেলে মেয়েরা যে ভাষায় বললে সহজে বুঝতে পারবে এবং নিজেরা সেই বুঝার পরে সেটা নিজে নিজে আবার অনুধাবন করে সে অনুযায়ী তারা অনুশীলন করে দক্ষতা অর্জন করতে পারবে, সেই মানের করে বইগুলো কিন্তু রচনা করা হয়। সুতরাং প্রতিটি শিক্ষার্থীর উচিত কারো কোনো শিক্ষকের উপর নির্ভর না করে, কোনো প্রাইভেট টিউটরের উপরে নির্ভর না করে, প্রাইভেট শিক্ষকের উপরে নির্ভর না করে, কোচিং সেন্টারের উপর নির্ভর না করে, বরং নিজে নিজে প্রতিটি শ্রেণীতে যেই বইগুলো তোমাদের জন্য দেওয়া হয় সেই বইগুলো ভালো করে প্রতিটি অধ্যায় ভিত্তিক যে আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো ভালো করে পড়া, বারবার পড়ে বোঝার চেষ্টা করা, অনুধাবন করা এবং সেটাকে আবার ইমপ্লিমেন্ট করা, নিজে নিজে আবার সেটা প্র্যাকটিসের মাধ্যমে বাস্তবে তোমার দক্ষতা এভাবে অর্জিত হবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে বইগুলোকে পড়া ভালো করে। আচ্ছা, এবারে আসি। তাহলে আমরা পড়ব যে এখানে প্রথম অধ্যায়ে কী দেওয়া আছে সেটা সম্পর্কে একটু পড়ব। দেখো, প্রথম অধ্যায়ে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে কিছু প্রাসঙ্গিক আলোচনা। দেখো, স্বাভাবিক সংখ্যা কী জিনিস সেটা সম্পর্কে এখানে বলতে গিয়ে বলা হচ্ছে যে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। তাহলে মানুষ, এই যে আমরা সংখ্যার ধারণা আমরা পেয়েছি বা সংখ্যা সম্পর্কে আমাদের এখন যে বর্তমান ধারণা, এই ধারণাটি এসেছিল মূলত প্রাচীনকালের মানুষদের পক্ষ থেকে। যখন তারা প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করার চেষ্টা করেছিল, তখন তাদের মধ্যে এই সংখ্যার প্রয়োজনীয়তা, তারা সংখ্যা মানে
লেখার প্রয়োজনীয়তা তারা অনুভব করেছিল। এখান থেকেই তাদের মধ্যে সংখ্যার ধারণাটি এসেছিল। তো প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো। প্রথম দিকে তাদের কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় যখন সভ্যতা আরও বিকাশ লাভ করে। তো এই বিষয়টাকে আমি যদি একটু ব্যাখ্যা করার জন্য উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো প্রাচীনকালে হচ্ছে মানুষ কি থাকতো, গুহায় বসবাস করত। কোথায় বসবাস করত? গুহায়। গুহা কি জিনিস? গুহা হচ্ছে ধরো একটা পাহাড় এরকম অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে পাহাড়ের যে পাদদেশ বা নিচের অংশ, একদম পাহাড়ের নিচে কি থাকে? কিছু গর্ত থাকে। এই গর্তগুলো হচ্ছে আসলে নিজে নিজে হয় না, এগুলো হচ্ছে প্রাণীরা তৈরি করে। যেমন ধরো কুকুর, হচ্ছে শেয়াল, কিংবা ভাল্লুক বা শূকর, এরা নিজেদের নিরাপদ আবাসস্থল হিসেবে পাহাড়ের যে নিচের অংশ, পাদদেশ মানে পাহাড়ের নিচে গোড়ার দিকে, মানে গোড়ার অংশে আর কি, তারা কি করে একটা গর্ত তৈরি করে। কি জন্য? এই গর্তটা তৈরি করে তারা মূলত নিজেরা যেন নিরাপদে বৃষ্টি বাদলের দিনে বা রাত্রের বেলা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য যেন বৃষ্টি বাদল থেকে সারা রক্ষা পায়, বৃষ্টি হলে যেন বৃষ্টিতে ভিজে না যায়, এই নিরাপদ আশ্রয়স্থলটা তারা তৈরি করে। এখন একইভাবে মানুষও যেহেতু এক সময় হচ্ছে কোথায় থাকতো, এই তোমার বন জঙ্গলে থাকতো মানুষ এক সময়, প্রাচীনকালে যেটাকে বলা হয় হচ্ছে একেবারে আদিম যুগ। সেই আদিম যুগে মানুষ কিন্তু বন জঙ্গলেই বসবাস করতো, এখন অন্যান্য পশু প্রাণীদের মতোই। তো সেক্ষেত্রে তারা কি করত? তারাও অন্যান্য পশুদের মতো পাহাড়ের পাদদেশে এরকম গর্ত করে, এই গুহা বা গর্ত বলা হয় আর কি, এই গুহা তৈরি করে সেখানে পাহাড়ের গুহায় বসবাস করত। তো এখন পাহাড়ের গুহায় তারা বসবাস করত, পাশাপাশি তারা কি করতো দেখো, তারা তো দিনের বেলা বের হয়ে যেত শিকারের জন্য, যেহেতু তখন বন জঙ্গলে হচ্ছে কোনো ধরনের তাদের তো আর রান্নাবান্না করে খাওয়ার কোনো সুযোগ ছিল না, তখনও তারা আগুন আবিষ্কার হয়নি, তখনও আগুন চিনতই না তারা। তো তারা কী করতো, একেবারে জলজ্যান্ত জীবজন্তু তারা হত্যা করত। জীবজন্তু হত্যা করে সেগুলোকে তারা কাঁচা খেয়ে ফেলতো। আবার পরবর্তীতে আস্তে আস্তে আগুন আবিষ্কার হওয়ার পরে আগুন দিয়ে পুড়িয়ে খাওয়া শুরু করলো। তো যেভাবেই হোক ধরো এখন তারা পশু হত্যা করে, তো পশু হত্যা করলে পরে তারা সেগুলো কয়টা হত্যা করেছে সেটার একটা হিসাব রাখতো। তো তখন তারা কী করতো, আজকে একটা হত্যা করেছে তা একটা দাগ দিল, কালকে আরেকটা হত্যা করেছে আরেকটা দাগ দিল, এভাবে করে দাগ দিয়ে দিয়ে হিসাব করা শুরু করলো। তার তখন হিসাব বা গণনার প্রয়োজনীয়তা ছিল সেট মাত্র অল্প কিছু, ধরো 5, 10, 20, 30, এর বেশি তো আর হিসাব পেতে হবে না, বা আরও বেশি হলে পরজোর 100, যাই হোক এভাবে করে তারা গুহার ভিতরে একটা দুইটা করে দাগ দিতে দিতে 100, 200 পর্যন্ত দিতে পারলো। তাহলে এতটুকুতেই তাদের প্রয়োজন মিটে যেত, হিসাবের গণনার যতটুকু প্রয়োজন ছিল তারা তাদের এই প্রয়োজনটা অল্প দাগ দিয়ে সেই দাগের মাধ্যমে হিসাবগুলো করতো। একটা প্রাণী হত্যা করলে 1, দুইটা প্রাণী হত্যা করলে 2, এভাবে করে হিসাব করতো। তার হচ্ছে প্রথম দিকে তাদের কম সংখ্যক বস্তু গুনার প্রয়োজন হতো, এইটাই হচ্ছে বোঝানোর জন্য এই কথাটা আমি বললাম। এখন দেখো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দিল। কিন্তু যখন মানুষ যে পাহাড় ছেড়ে বন জঙ্গল ছেড়ে যখন এই লোকালয়ে এসে বসবাস শুরু করলো, তখন তাদের মধ্যে কিন্তু আরও বেশি সংখ্যক হিসাবের প্রয়োজন দেখা দিল। কেন? কারণ মানুষ আস্তে আস্তে সভ্য হলো, আরও বেশি উন্নতি হলো, শিক্ষা মানুষের যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেল, মানুষ ওই প্রাণী জীবজন্তু হত্যা বাদ দিয়ে তখন লোকালয়ে যখন আসছে তখন তার জীবজন্তু তেমন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, তখন তারা ফসল উৎপাদন শুরু করলো। ফসল উৎপাদনের ফলে তাদের হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি উন্নতি হতে হতে তাদের মধ্যে এই যে সংখ্যা গণনার যে প্রয়োজনীয়তা, সেটা আরও বেশি সংখ্যা প্রয়োজন হচ্ছিল। আমাদের গণনার ক্ষেত্রে সংখ্যা তখন ছিল একটা দুইটা দাগ দিয়ে দিয়ে, এভাবে অল্প সংখ্যক হিসাব গণনা করার জন্য আমরা দাগের সিস্টেমটা তারা ছিল, দাগ দিয়ে দিয়ে গণনা করার এই একটা পদ্ধতি ছিল। এই যে দাগ দিয়ে দিয়ে গণনা বা বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে গণনা,
মানে তখন সংখ্যা আবিষ্কার হয়নি, 1 2 3 ইত্যাদি। এই যে আমরা এভাবে লিখি 1 2 3 এভাবে লিখতেছি, 1 2 3 নামের এই ধরনের কোনো মানে বিষয় তখন ছিল না। তখন ছিল 1-এর জন্য একটা দাগ, 2-এর জন্য আরেকটা দাগ, মানে এভাবে করে 2টা দাগ 3টা দাগ এভাবে দাগ দিয়ে দিয়ে তারা সংখ্যা দিয়ে দিয়েই মানে গণনা করতো। তো মানে দাগ দিয়ে গণনা করার এই পদ্ধতিটিকে বলা হয় হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। কি? হায়ারোগ্লিফিক্স, এটাকে বলা হয় হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। এই হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে তখন গণনা হতো। তখন কিন্তু 1 2 3 ছিল না, বা 1 2 3 ছিল না, তখন ছিল দাগ। আচ্ছা, এখন যখন তারা সভ্যতার বিকাশ হলো, আরও বেশি মানে শিল্পক্ষেত্রে উন্নতি হলো, উৎপাদন ক্ষেত্রে উন্নতি হলো, তখন তারা হচ্ছে আবার সংখ্যা পদ্ধতির আবিষ্কার করলো। সেটা কি? দেখো, সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। মানে ওই যে আরও বেশি সংখ্যক সংখ্যা গণনার প্রয়োজন দেখা দিল, তখন সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার জন্য আরও সহজ এবং কার্যকর উপায় খুঁজে বের করে। তো যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে আমরা যে 1 2 3 4 5 এভাবে করে মানে সংখ্যা গণনা করি, এই সংখ্যাগুলোকে আমরা কী নাম দিয়েছি? গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা। তো কেন এই নামটা দেওয়া হয়েছে? যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। তাহলে সংখ্যা সৃষ্টি হয়েছিল কিসের কারণে? গণনার প্রয়োজনে। কিসের প্রয়োজনে? গণনার প্রয়োজনে। এই জন্যই বলা হচ্ছে, যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে আমরা বলি গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা কাকে বলে, বা প্রাকৃতিক সংখ্যা কাকে বলে, বা গণনাকারী সংখ্যা কাকে বলে। এই কথাটার সংজ্ঞা যদি আমাদেরকে বলতে হয়, তাহলে আমরা বলবো প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল, তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আমরা পরবর্তী এপিসোডের মধ্যে এরপরে বিস্তারিত আরও বিষয়গুলোকে আমরা জানবো। আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।